কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ভূগোল ও পরিবেশ বিভাগের যারা স্নাতক সম্মান চতুর্থ বর্ষের অধ্যয়নরত আছো, তোমাদের জন্য আজকে এই ক্লাসটা। মূলত আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের চতুর্থ বর্ষের প্রাকৃতিক দুর্যোগ থেকে। তোমাদের এই কোর্সের শিরোনাম হচ্ছে জিওগ্রাফি অফ ডিজাস্টার। এই কোর্সের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমি আলোচনা করব। তো দুর্যোগ বলতে আমরা সবাই কম বেশি টুকটাক বুঝি, কিন্তু বিস্তারিত বলতে গেলে অনেক কিছুই আসবে। তো আমরা আজকে সেটাই দেখব। দুর্যোগ বলতে আমরা কি বোঝাই? দুর্যোগ বলতে প্রকৃতির একটি অস্বাভাবিক পরিস্থিতিকে বোঝাই। প্রকৃতির একটি স্বাভাবিক রূপ আছে, সেই রূপটা যখন অস্বাভাবিক আচরণ করে তখন সেটা আমরা দুর্যোগ হিসেবে আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে সংজ্ঞার ক্ষেত্রে আমরা বুঝি দুর্যোগ হলো একটি মারাত্মক পরিস্থিতি যা প্রকৃতি বা মানব সৃষ্ট কারণে হয়ে থাকে। এখানে প্রকৃতির কারণে প্রকৃতির নিজস্ব আচরণেও হয়ে থাকে, আবার মানুষের কিছু কর্মকাণ্ডের কারণেও প্রকৃতি বিরূপ আচরণ করে থাকে। তো এটা আমরা সচরাচর দেখতে পাই, যেরকম অপরিকল্পিতভাবে শহর বা নগর গড়ে ওঠা, তারপরে তোমার বিভিন্ন ধরনের আমরা যে শিল্প কারখানার মাধ্যমে যখন কার্বন নিঃসরণ করছি, তো এই কার্বন নিঃসরণের কারণে প্রকৃতির আমাদের যে স্বাভাবিক তাপমাত্রা পৃথিবীর সেটা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে। বরফ গলে যাওয়ার কারণে তোমার সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত বিভিন্ন বিষয়, তারপরে অপরিকল্পিতভাবে গাছ কাটা, বিভিন্ন কারণে আমাদের কর্মকাণ্ডের কারণে প্রকৃতির যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন কারণে প্রকৃতি আমাদের উপরে বিরূপ প্রভাব বিস্তার করছে, যার ফলে আমরা বিভিন্নভাবে আমরা প্রকৃতির যে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই দুর্যোগের ফলে মানুষের প্রকৃতির যেরকম ক্ষতি সাধিত হচ্ছে, মানুষের বিভিন্নভাবে মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের ঘরবাড়ি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হচ্ছে। আরো অনেক বিভিন্ন কারণ আছে। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে আমাদের অনেক ক্ষতি সাধিত হচ্ছে। তো এই দুর্যোগটা বিভিন্ন স্থান ভেদে বা অঞ্চল ভেদে বা বিভিন্ন এলাকা ভেদে বিভিন্ন রকম রূপ নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়ে থাকে। তো এইটাকে আমরা বিভিন্ন প্রকারভেদ হিসেবে আমরা এখন আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা দেখব প্রাকৃতিক দুর্যোগের ধরন। আমরা আমাদের এই দেশে বা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে কয়েকটি ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখতে পাই। সেক্ষেত্রে প্রথমে বলছি যে বন্যা একটা প্রাকৃতিক দুর্যোগের একটা ধরন। তো এটা বলতে আমরা কি বুঝি? যখন নদ নদী বা অন্যান্য যে পানির উৎস আছে, সেগুলো যখন বিভিন্ন কারণে প্রবাহ যখন বেড়ে যায়, তো বা নদ নদীর পানির উচ্চতা যখন বৃদ্ধি পায়, তখন এই পানিটা যে নদীর যে আছে তোমার স্বাভাবিক যে উচ্চতা আছে, উচ্চতার থেকেও পানির উচ্চতা বেশি হয়, যার দরুন কি হয়, এই পানিটা স্থলভাগে ঢুকে পড়ে বিভিন্ন ভাবে বা বিভিন্ন তোমার মাধ্যম দিয়ে আমাদের যে সমতল ভূমি আছে, সেই সমতল ভূমিকে প্লাবিত করে। এই প্লাবিত হওয়ার ফলে কি হয়, আমাদের যে আবাদি জমি আছে, আমাদের ঘর বাড়ি আছে, সবই বন্যার পানি দ্বারা নিমজ্জিত হয়। তো সেক্ষেত্রে আমরা কিছু কারণ চিহ্নিত করেছি এই বন্যার। সেক্ষেত্রে কি কি কারণ হতে পারে? দেখো, আমাদের যে নদ নদীগুলো আছে, সেগুলা বিভিন্ন পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। তো এই পাহাড়িয়া ঢল যখন অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পায় বা বৃষ্টির পানি যখন পাহাড়ের উপরে পড়ে বা পাহাড়ের যে উপরে যে বরফের আচ্ছাদন আছে, সেটা যখন গলে যায়, তখন ওই পাহাড়ের ওই পানি কি হয়, আমাদের সমতল ভূমিতে ঢুকে পড়ে, যার দরুন কি হয়, বন্যার সৃষ্টি হয়। তারপরে
আমি আরেকটা কারণ বলতে পারি যে বিশ্বের আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের দরুন আমাদের যে মেরু অঞ্চলে যে বরফ আছে সেই বরফগুলো গলে যাচ্ছে, বা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে আমাদের মেরু অঞ্চলের বরফগুলো গলে যাচ্ছে, যার দরুন কি হচ্ছে আমাদের সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার দরুন নদ নদীতে পানির প্রবাহ বাড়ছে। যে প্রবাহের কারণে এই নদ নদীর পানিগুলো বা সমুদ্রের পানিগুলো আমাদের স্থলভাগে ঢুকে পড়ছে, যার দরুন বন্যা সৃষ্টি হচ্ছে। তারপরে পলি জমে অনেক সময় নদীতে পলি জমে নদীর মোহনা ভরাট হয়ে যাচ্ছে, যার দরুন নদীর পানি আমাদের স্থলভাগে ঢুকে পড়ছে। তারপরে অপরিকল্পিত ভাবে যে পুকুরগুলো আছে বা জলাধারগুলো আছে সেগুলোকে আমরা ভরাট করতেছি, যার কারণে পানির যে তোমার যেখানে পানিগুলো জমাট বাঁধবে সেখানে জমাট বেঁধে না জমাটবদ্ধ না হয়ে আমাদের স্থলভাগে ঢুকে পড়ছে, যার দরুন বন্যা সৃষ্টি হচ্ছে। এরকম বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কারণে এই বন্যা সৃষ্টি হচ্ছে, যার দরুন আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ফসলের জমি নষ্ট হচ্ছে, আমাদের ঘরবাড়ি ডুবে যাচ্ছে। আমরা আমাদের গবাদি পশু পাখির যে আশ্রয়স্থল সেগুলা নষ্ট হয়ে যাচ্ছে বা গোচারণভাবে নষ্ট হয়ে যাচ্ছে, যার দরুন আমরা বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা একটা গেল প্রাকৃতিক দুর্যোগ। তারপরে আমরা বলতে পারি খরা বা অনাবৃষ্টি। বিভিন্ন কারণে আমরা দেখি বর্তমানে বৃষ্টিপাতের প্রবণতা কম, বৃষ্টিপাত কম হচ্ছে, যার দরুন আমরা বিভিন্ন স্থানে কি হচ্ছে পানির অভাব দেখা দিচ্ছে। অভাব দেখা দেওয়ার কারণে আমাদের মাটি ফেটে যাচ্ছে, আমাদের আবাদি জমিতে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতেছি যে বিভিন্নভাবে আমাদের ক্ষতির সম্মুখীন করছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় একটা জিনিস আমরা লক্ষ্য করি যে বৃষ্টিপাত অনেকটা কম। আমরা আমাদের জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদের যে বৃষ্টিপাত কম হচ্ছে, যার দরুন আমরা মানে আমাদের যে সমতল ভূমিতে যে পানির চাহিদা, সেই পানির চাহিদাটা মানে সঠিকভাবে পূরণ হচ্ছে না, এবং যার দরুন আমাদের ভূগর্ভস্থ যে পানির যে লেয়ারটা সেটা নেমে যাচ্ছে, যার দরুন কি হচ্ছে আমাদের এই যে একটা দুর্যোগ অনাবৃষ্টি বা মাটিতে পানির স্বল্পতা, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে আছে তোমার বলতে পারি যে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টা আসলে বর্তমান সারা বিশ্বেরই একটা ভয়াবহ একটা সমস্যা। ঘূর্ণিঝড় এটা ইংরেজিতে আমরা বলি সাইক্লোন। এটা সাধারণত সমুদ্র থেকে এর উৎপত্তি হয়। প্রথমে লঘুচাপ হয়, তারপরে নিম্নচাপ, তারপরে আমরা কি হয় এটা ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করে, এবং এটা এক সময় স্থলভাগে এসে আস্তে আস্তে দুর্বল হয়ে তারপরে আবার সাধারণ বৃষ্টিপাতে পরিণত হয়, এবং এটা এক সময় বন্ধ হয়ে যায়। এই ঘূর্ণিঝড়টা কিন্তু খুবই ভয়াবহ একটা দুর্যোগ, কারণ এটা যখন সমুদ্র থেকে যখন স্থলভাগের দিকে আসে, তখন যে এর একটা ঘূর্ণায়মান শক্তি, এই ঘূর্ণায়মান শক্তি আমাদের স্থলভাগের গাছপালা, ঘর বাড়ি, মানুষের সব কিছুকে নষ্ট করে দেয়, ধ্বংস করে, যার দরুন আমরা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এটাকে ধরো আটলান্টিক মহাসাগরের অঞ্চলে তোমাকে এটা ঘূর্ণিঝড়কে হারিকেন বলে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টাইফুন বলে, এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলে বঙ্গোপসাগরীয় অঞ্চলে এটাকে সাইক্লোন নামেও অভিহিত করা হয়। যাই হোক, এটার যে একটা ঘূর্ণায়মান শক্তি, এই ঝড়ের যে একটা ঘূর্ণায়মান শক্তি, এই শক্তি স্থলভাগের বিভিন্ন জিনিসপত্র বা বিভিন্ন অবয়বকে এটা ধ্বংস করে। আচ্ছা, এরপরে আছে টর্নেডো। টর্নেডো হচ্ছে এটাও একটা ঘূর্ণায়মান ঝড় বা শক্তি, যেটা আমাদের স্থলভাগেই এটা তৈরি হয়ে থাকে বা সৃষ্টি হয়, যেটা স্থলভাগে সামান্য নির্দিষ্ট একটা অংশকে এর যে ঘূর্ণায়মান শক্তি আছে সেই শক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত করে। এটা স্থলভাগে তৈরি হয় এবং নির্দিষ্ট একটা জায়গাকে সে ধ্বংস করে। এটা একটা ঘূর্ণায়মান ঝড়। এরপরে আছে কি জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস বলতে আমরা বুঝি সমুদ্রের পানির যে স্বাভাবিক উচ্চতা, এই স্বাভাবিক উচ্চতা যখন অতিমাত্রায় বৃদ্ধি পায়,
বা তার স্বাভাবিক উচ্চতা থেকে যখন কিছু মাত্রা বৃদ্ধি পায় তখন এটা আমাদের স্থলভাগে ঢুকে পড়ে। স্থলভাগে যখন ঢুকে তখন সেটাকে আমরা কি জলোচ্ছ্বাস বলতেছি। এই জলোচ্ছ্বাস বর্তমানে আমি প্রথমে বলেছি যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার দরুন আমাদের মেরু অঞ্চলের যে বরফ আছে সেই বরফটা গলে যাচ্ছে, যার কারণে সমুদ্রের পানির উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই উচ্চতা যখন বৃদ্ধি পাচ্ছে তখন সমুদ্রের পানি তার নির্দিষ্ট জায়গা থেকে অতিক্রম করে আমাদের স্থলভাগে ঢুকে পড়ছে। এই জলোচ্ছ্বাসের কারণে আমাদের যে স্থলভাগের অনেক যে সম্পদ রয়েছে বা আমাদের যে ঘরবাড়ি রয়েছে, গাছপালা রয়েছে, সেই গাছপালাকেও এটা ক্ষতিগ্রস্ত করে। এটা অনেক সময় যে সাইক্লোন হয় বা ঘূর্ণিঝড় হয়, সেই সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সাথেও কিন্তু এই জলোচ্ছ্বাসের একটা সম্পর্ক রয়েছে। ঘূর্ণিঝড়ের সময় অনেক সময় আমরা দেখি যে ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রের পানিও কিন্তু অনেক সময় উচ্চতা বৃদ্ধি পেয়ে আমাদের স্থলভাগে ঢুকে পড়ে, যার ফলে আমরা আমাদের যে উপকূলীয় যে এলাকাগুলো আছে সেখানে আমরা অনেক ক্ষয়ক্ষতি দেখতে পাই। যেরকম 2007 সালে যখন ঘূর্ণিঝড় হয়েছিল সিডর নাম, এই ঘূর্ণিঝড়ের সাথে সাথে কিন্তু উপকূলীয় অঞ্চলে একটা জলোচ্ছ্বাসও কিন্তু তৈরি হয়েছিল বা এই সমুদ্রের পানি উপকূল ভাগে ঢুকে পড়েছিল, যার দরুন দেখা যাচ্ছে যে প্রায় সমতল ভূমি থেকে 7 ফিট 8 ফিট উচ্চতা পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছিল। এই সময় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ মারা গেছে, গবাদি পশু পাখি মারা গেছে। হ্যাঁ, সেই সময় অনেকেই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করে তাদের জীবনকে তারা রক্ষা করেছিল। এটা আমরা অনেক বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসে আমরা দেখেছি 2007 সালের সিডর ঘূর্ণিঝড় এবং তার ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস। এরপরে আমরা দেখি কালবৈশাখী। আসলে বৈশাখ মাসে আমাদের বাংলাদেশে যে মানে জলবায়ু রয়েছে, বৈশাখ মাসে আমরা যে ঝড়টা দেখতে পাই, সেই ঝড়টাকে আমরা মূলত কালবৈশাখী ঝড় বলে থাকি। মূলত ঋতুভিত্তিক বাংলাদেশে বৈশাখ মাসে বৈশাখ মাসে একটা ঝড় আমরা লক্ষ্য করি বা ঝড় হয়ে থাকে। এই ঝড়টা যেহেতু বৈশাখ মাসে হয়ে থাকে, এজন্য এটাকে আমরা কালবৈশাখী ঝড় বলি। এই কালবৈশাখী ঝড় অনেক সময় অনেক এলাকায় ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। এই কালবৈশাখী ঝড়ের সাথে মানে বৃষ্টিপাত এবং বজ্র সহ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করি। তো এই বজ্র সহ বৃষ্টিপাতও অনেক সময় মানুষের জীবন বা প্রাণ নাশ করে থাকে এবং আমাদের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। এরপরে আছে নদী ভাঙন। নদী ভাঙন বর্তমান বাংলাদেশের একটি খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা বা প্রাকৃতিক দুর্যোগ। এই নদী ভাঙনের দরুন আমাদের নদী তীরবর্তী যে এলাকাগুলো আছে সেগুলো অনেক মানে ভেঙে গেছে। আমাদের উপকূলীয় এলাকা বা আমাদের সমতল ভূমি অনেক ভেঙে গেছে। আর এই নদী ভাঙনগুলো সাধারণত আমরা দেখি যে বর্ষার সময় যখন পানির প্রবাহ বৃদ্ধি পায়, তখন পানির প্রবাহের কারণে আমাদের নদী তীর যেটা আছে সেটা ভেঙে যায় বা নদীর পাড় যেটা আছে সেটা আমরা ভেঙে যায় এবং দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক ভেতরে পর্যন্ত চলে আসে। তো এটা কিছুটা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে নদীর তীরে বা নদীর সাইডে বাঁধ দিয়ে বা বিভিন্ন ধরনের বালির বস্তা থেকে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। তারপরেও প্রাকৃতিক দুর্যোগের সাথে আমরা ওইভাবে অ্যাডজাস্ট করতে পারি না অনেক সময়, কিন্তু বা অনেক ব্যয়বহুল যেহেতু এটা, সেহেতু দেখা যাচ্ছে যে এই প্রাকৃতিক দুর্যোগ এখনো আমাদের নিয়ন্ত্রণের বাইরে আছে। হ্যাঁ, এটাকে নদী ভাঙন গেল। তারপরে আছে তোমার ভূমিকম্প। ভূমিকম্প বলতে আমরা বুঝি ভূমির বা ভূপৃষ্ঠের কম্পনকে বোঝায়। এটা সাময়িক সময়ের জন্য হয়ে থাকে, অল্প কিছু সময়ের জন্য এই কম্পনটা হয়ে থাকে। অল্প সময় হলেও এই কম্পনের ফলে দেখা যাচ্ছে কি অনেক দুর্বল অবকাঠামো যেগুলো আছে সেগুলো ভেঙে পড়ে নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়। তো আমাদের এই বাংলাদেশের তুলনায় বিশেষ করে যেখানে উপকূলীয়বর্তী এলাকাগুলো আছে, বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকা যেমন জাপান, ইন্দোনেশিয়া, হ্যাঁ, এই সমস্ত দেশে এই ভূমিকম্পের প্রবণতা বেশি এবং ভূমিকম্প হলে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবুও আমরা বাংলাদেশে মানে এর যে ক্ষতির যে একটা আশঙ্কা সেটা আমরা এখন এড়িয়ে যেতে পারি না, কারণ বাংলাদেশে এখন ঘন ঘন ভূমিকম্পের ফলে আমরা খুবই শঙ্কিত যে পরবর্তীতে হয়তো আরো মানে এর ক্ষতির প্রবণতাটা আরো বৃদ্ধি পাবে। এরপর আছে
মরুকরণ বলতে আমরা বুঝি যে ভূপৃষ্ঠের পানি শুকিয়ে যাওয়া বা পানির অভাব, যার কারণে ভূপৃষ্ঠ তোমার পানি ভূপৃষ্ঠের আমাদের সমতল ভূমিতে পানির সংকট দেখা দিচ্ছে। আবার আমার ভূগর্ভস্থ যে পানির লেয়ারটা আছে সেটা কমে যাচ্ছে, যার কারণে মাটি শুকিয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। ফলে আমাদের কৃষিকাজের ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা, এবং এমনকি আমরা আমাদের নিজেদের খাবার পানিও অনেক সময় সংকট পড়ে যাচ্ছে, যে ভূগর্ভস্থ পানির যে লেয়ার নিচে নেমে যাচ্ছে, আমরা পানি পাচ্ছি না। বর্তমান সময়ে আমরা এই বিষয়টা লক্ষ্য করছি অনাবৃষ্টির কারণে। বিশেষ করে আমাদের যে এলাকাটা আছে সেই এলাকাটায় পানির স্বল্পতা দেখা দিচ্ছে, পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলা বেশি পরিলক্ষিত হয়। তো এই প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তির একটা সম্ভাবনা আমরা দেখি, সেটা হলো আমাদের সচেতনতা। আমরা যদি সচেতন হই, পরিবেশ আমাদের উপরে যদি সহায় হয়, বিশেষ করে এই পরিবেশকে যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ আমাদের কিছুটা আমাদের পক্ষে কিছুটা কমিয়ে আনা সম্ভব। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই পরিবেশের সাথে ভালো আচরণ করব। তো সে আচরণের মাধ্যমে আমরা প্রাকৃতিক দুর্যোগকে নির্মূল করা সম্ভব না, কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই ছিল তোমাদের সাথে আমার এই ক্লাস। আশা করি তোমরা এই ক্লাস লেকচারগুলো নিয়মিত দেখবা, পাশাপাশি শ্রেণীকক্ষে যে পাঠদান হচ্ছে নিয়মিত সেটাকে ফলো করবা, বাসায় নিজের মতো করে আরো ভালো করে পড়ার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা।